শুরুতে আমরা অ্যারিনাকে দেখি, যে একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করে, কিন্তু গত কিছু সময় ধরে সব দিক থেকে খবর আসছিল যে পুরো পৃথিবীতে অদ্ভুত আর বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়েছে। অ্যারিনার কোম্পানিতে অবস্থা তো খারাপ যে সব এমপ্লয়িরা মাস্ক পরে এসেছে। অ্যারিনা যখন একদিন তার অফিসের ওয়াশরুমে যায়, তখন সে দেখে তার সহকর্মী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তার চোখগুলো পুরোপুরি সাদা হয়ে গেছে, যা দেখে অ্যারিনা বুঝতে পারে যে এই মেয়েটা নতুন ইনফেকশনের কবলে চলে এসেছে। এখন সেই ইনফেকশন যাতে তার নিজের না হয়ে যায়, এই ভয়ে সে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে অ্যারিনার কিছু সময় আগেই তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে এবং সে এখন তার একমাত্র ছেলে অ্যান্টনের সাথে থাকে। অ্যারিনার মনে পড়ে যে আজ সকালে যখন তার ছেলে অ্যান্টন এবং তার মায়ের সাথে পাশের পার্কে গিয়েছিল, তখন সেখানেও একটা লোক ইনফেক্টেড হয়ে পড়ে রয়েছিল। অন্যদিকে টিভি নিউজেও বলা হচ্ছে যে নতুন ইনফেকশন পুরো দুনিয়াতে ছড়িয়ে গেছে। এই রোগটা এতটাই বিপজ্জনক যে একবার কেউ এর কবলে পড়লে সে মাত্র 2 দিনেই মারা যায়। পুরো পৃথিবীর বিজ্ঞানীরা এর চিকিৎসা খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সফলতা পায়নি। সরকার মানুষকে সতর্ক করতে থাকে যে এখন থেকে তারা যেন ঘরের ভেতরেই বন্ধ থাকে। যাদের চোখ সাদা হয়ে গেছে তাদের থেকে দূরে থাকতে বলা হয়, কারণ চোখের রং সাদা হওয়াই এই রোগের সব থেকে বড় লক্ষণ। সরকার পুরো শহরকে চারদিক থেকে মিলিটারি দিয়ে ব্লক করে দিয়েছে যাতে মানুষ বাইরে বের হতে না পারে। এসব দেখে অ্যারিনাও বুঝতে পারে যে বাইরের অবস্থা শীঘ্রই আরো খারাপ হয়ে যাবে। তাই সে তার অফিস থেকে সোজা ছেলের স্কুলের দিকে যায়, কিন্তু তার ছেলের স্কুলকে মিলিটারি আগেই ঘিরে ফেলেছে। তারা এখন কোনো অভিভাবককে ভেতরে যেতে দিচ্ছে না। আসলে আজকে স্কুলের অনেক বাচ্চার মধ্যে ইনফেকশন পাওয়া গেছে। এই কারণে মিলিটারি ভয়ের কারণে সব বাচ্চাদের ভেতরে বন্ধ করে দিয়েছে। সব ইনফেক্টেড বাচ্চাদের তুলে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে দাঁড়িয়ে থাকা বাবা মায়ের প্রতিবাদ সত্ত্বেও মিলিটারি কাউকেই তাদের বাচ্চা দিতে রাজি নয়। কিন্তু অ্যারিনা বুদ্ধি খাটিয়ে তার ছেলে অ্যান্টনকে স্কুলের বিল্ডিংয়ের পেছনের অংশে আসতে বলে, যাতে সে তাকে ওখান থেকে বের করতে পারে। যদিও মিলিটারি সব জানালার দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু অ্যারিনা নিচের জানালার কাঁচ ভেঙে তার ছেলেকে বাইরে বের করে ফেলে। অন্যদিকে শহরের সীমানেও মিলিটারি সিল করে দিয়েছে। এখন না কেউ বাইরে যেতে পারছে আর না কেউ ভেতরে আসতে পারছে। শুধুমাত্র সরকারের খাদ্য সাপ্লাইয়ের গাড়িগুলো চলাচলের অনুমতি পায়। চেকপোস্টে অনেক মানুষ প্রোটেস্ট করছে যে তাদের ফ্যামিলি শহরের ভেতরে আছে এবং তাদের ভেতরে যেতে দেওয়া হোক, কিন্তু তবু আর্মি ইনফেকশন ছড়ানোর ভয়ে কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। এসব লোকদের মধ্যে একটা লোক আছে যার নাম সার্গেই। আসলে সার্গেই হলো অ্যারিনার প্রাক্তন স্বামী এবং অ্যান্টনের বাবা। কিন্তু তার এখন চিন্তা হচ্ছে যে তার প্রাক্তন স্ত্রী আর তার ছেলে অ্যান্টন শহরে আটকে আছে এবং সে তাদের আনার জন্য শহরে ঢুকতে চায়। কিন্তু বাকি লোকদের সাথে আর্মি তাকেও মানা করে দেয়, যে কারণে এখন বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয়। এখানে সার্গের বাড়ি শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে সে তার বর্তমান স্ত্রী অ্যানা, তাদের মেয়ে নিনা এবং ছেলে মিশার সাথে থাকে। রাতে যখন সার্গে তার স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে বাড়িতে কারো আসার শব্দ পায়। প্রথমে তার মনে হয় কোনো চোর এসেছে, কিন্তু সে তো ছিল তার বাবা বরিস। বরিস আগে আর্মিতে কাজ করেছে। সে তার ছেলে সার্গেই আর ছেলের বউ অ্যানাকে বোঝাতে থাকে যে তাদের আশেপাশে যা কিছু হচ্ছে সেটা কোনো সাধারণ রোগ না, বরং এই বিপদ খুব শীঘ্রই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এবং কারো কাছেই এই রোগের কোনো চিকিৎসা নেই। এরপর কেউ যতই ধনী হোক না কেন, যখন সরকার পড়ে যাবে আর কোনো আইন থাকবে না, তখন তাদের টাকারও কোনো কাজে আসবে না। বরিস আরও বলে যে তাদের এই ভিলেজ শহর থেকে 15 কিলোমিটার দূর হতে পারে, কিন্তু যদি পরিস্থিতি খারাপ হয় তবে মানুষ এখানেও লুটপাট করতে চলে আসবে। তাই তাদের এখন এখান থেকে বের হতে হবে এবং এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে জনসংখ্যা খুব কম। সার্গে বলে যে তার প্রাক্তন স্ত্রী অ্যারিনা আর ছেলে অ্যান্টন এখনও শহরের ভেতরে আটকে আছে, তাই সে প্রথমে তাদের আনতে যাচ্ছে এবং যদি সে সকাল পর্যন্ত ফিরে না আসে তবে বরিস যেন তার স্ত্রী আর 2 বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর সার্গে চলে যায়। সার্গে যাওয়ার কিছু সময় পরেই বরিস নোটিস করে যে একটা গাড়িতে কিছু লোক আশেপাশের বাড়িতে ঢুকে চুরি করছে, কিন্তু ওই চোররা তাদের বাড়িতেও ঢুকে পড়ে। প্রথমে লিওনের মনে হয় ওরা হয়তো আর্মিতে আছে, কিন্তু এখানে জানা যায় যে এরা পরিস্থিতির সুযোগ নিয়ে বড়লোকদের বাড়িতে ঢুকে লুটপাট করছে। এই মুহূর্তে বাড়ির ভেতরে লিওনের স্ত্রী ম্যারিনা এবং তার প্রথম স্ত্রীর মেয়ে পলিনা আছে। চোররা লিওনের উপর হামলা করে আর তার স্ত্রী ম্যারিনাকে হ্যারাস করতে থাকে। সেই সময় ম্যারিনা 8 মাসের প্রেগনেন্ট। তারা তার সাথে খারাপ কিছু করার আগেই পলিনা পেছন থেকে এসে ওই লোকটার মাথায় আঘাত করে আর তাকে আটকানোর চেষ্টা করে। যখন ওই লোকটা পলিনার দিকে এগোতে থাকে, তখন পলিনা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে তাকে মেরে ফেলে। বাকি চোররা সার্গের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু বরিস তাদের ভেতর থেকেই সতর্ক করে দেয় যে সে আগে আর্মিতে ছিল এবং তার বন্দুকের নিশানা কখনো মিস হয় না, তাই তারা যেন ভুল করেও ভেতর আসার চেষ্টা না করে। চোররা ওয়ার্নিং মানে না, তাই বরিস তাদের একজন সঙ্গীকে মেরে ফেলে। এটা দেখে বাকি চোররা বুঝতে পারে যে বরিস সত্যিই খুব বিপজ্জনক এবং তারা তাদের মরা সঙ্গীর বডি তুলে সেখান থেকে পালিয়ে যায়। লিওনার তার ফ্যামিলিও সেখানে সেফলি বেঁচে যায়। এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের এখান থেকে এখনই বের হতে হবে আর তাদের সার্গের জন্য অপেক্ষা করতে হবে, যে কিনা মেইন শহরে নিজের এক্স ওয়াইফ অ্যারিনা আর নিজের ছেলে অ্যান্টনকে আনতে গেছে। অন্যদিকে শহরে এই মুহূর্তে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। অ্যারিনা নিজের অ্যাপার্টমেন্ট থেকে বাহিরে উকি দেয় আর দেখে যে সব দিকে মানুষ মারা যাচ্ছে। তার ভয় ছিল যে কেউ যেন তার বাড়িতে ঢুকে না পড়ে। তখনই কেউ তার দরজায় নক করে। অ্যারিনা দেখে যে এটা তো তোর মা,
কিন্তু দরজা খুলতেই সে ভয় পেয়ে যায়, কারণ তার মাও এতক্ষণে ইনফেক্টেড হয়ে গেছে। তাই এরিনার সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। বাহির থেকে তার মা কাঁদতে কাঁদতে ভেতর আসার অনুরোধ করতে থাকে, কিন্তু এরিনা জানতো যে যদি সে তার মাকে ভেতর আসতে দেয় তবে সে আর তার ছেলে অ্যান্টন দুজনে ইনফেক্টেড হয়ে যাবে। তার সকালের কথা মনে পড়ে যে পার্কে যখন ওই লোকটা পড়ে গিয়েছিল তখন সবার আগে তার মা তাকে ছুঁয়েছিল, এই কারণে সেও ইনফেক্টেড হয়ে গেছে। কিছুক্ষণ পর তার দরজায় আবার নক হয়। এরিনা ভয় পেয়ে দরজা খোলে, কিন্তু এবার তার এক্স হাজব্যান্ড সার্গেই এসেছে, যে তাদের উদ্ধার করতে এসেছে। এরিনা তাকে দেখেই কেঁদে ফেলে আর ধন্যবাদ জানাই যে সে নিজের পুরনো পরিবারকে ভুলে যায়নি। সার্গে তাকে সব জানাই যে কিভাবে শুরুতে আর্মি তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই সে একটা সরকারি রেশনের ট্রাকে লুকিয়ে এসেছে এবং সে ট্রাকের ড্রাইভারকে অনেক বড় ঘুষ দিয়েছে। এরপর জলদি সে এরিনা আর অ্যান্টনকে নিয়ে আবার ওই ট্রাকে করে যেতে থাকে। তখন সে দেখে যে ট্রাকের আশেপাশের সব জিনিস মানুষ লুট করে নিয়েছে। তারা তখন ট্রাকের ড্রাইভারকেও মেরে ফেলেছে, তাই সার্গেকে বাধ্য হয়ে ড্রাইভারের বডি নিচে ফেলে নিজেকে ট্রাক চালাতে হয়। এরই মাঝে ওই চোরেরা ট্রাকের শব্দ শুনে ফেলে। সার্গে কোনোভাবে তাদের থেকে বেঁচে ফাইনালি শহর থেকে বাইরে বেরোয়। অন্যদিকে বরিস আর তার পুরো পরিবার বাইরে যাওয়ার আগে খাবার ও পানি জোগাড় করে নিয়েছিল। এর মাঝে সার্গে বর্তমান স্ত্রী অ্যানা অভিযোগ করে যে সার্গের নিজের এক্স ওয়াইফ আর অ্যান্টনকে বাঁচানো উচিত হয়নি। এখন তো তার আর তার ফ্যামিলি নয়, কিন্তু তবু সে নিজের পুরনো ফ্যামিলির জন্য ওদের সবাইকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। তখনই তারা দূর থেকে একটা ট্রাক আসতে দেখে, আর এটা সার্গেই ছিল, যে এরিনার অ্যান্টনকে নিয়ে সেফলি বাইরে চলে এসেছে। যদিও সার্গের দুই স্ত্রীর মধ্যে পরিবেশটা একটু অদ্ভুত হতে থাকে, কারণ একজন তার এক্স ওয়াইফ আর অন্যজন বর্তমান ওয়াইফ। তখনই মিশা জানায় যে দূর থেকে আরও গাড়ি এদিকে আসছে। রাস্তার মাঝখানে একজন লোক দাঁড়িয়ে সাহায্য চাই, কারণ তার সাথে তার গাড়িতে তার প্রেগনেন্ট স্ত্রী ছিল। অ্যানা চাই যে ওদেরকেও সাথে নেওয়া হোক, কিন্তু এরিনা যেহেতু শহরের খারাপ অবস্থা দেখে এসেছে তাই সে বলে যে তাদের তো এখন নিজেদের সার্ভাইভাল নিয়ে ভাবতে হবে। লিওনও বলে তারা নিজেদের পরিবারকে বিপদে ফেলতে পারে না। এরপর ওই লোকটা নিজের প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে সামনে চলে যায়। সবাই তাড়াতাড়ি নিজেদের সব জিনিসপত্র আর সাপ্লাই নিয়ে 3টে গাড়িতে করে সামনে এগোতে থাকে। প্রথমে 2টো গাড়িতেই সার্গের পরিবার আর শেষের একটা গাড়িতে লিওনের ফ্যামিলি আছে, কিন্তু তাদের কপাল খারাপ যে কিছু দূর গিয়েই সার্গের গাড়ির ডিজেল শেষ হয়ে যায়। মানে এখন তাদের গাড়িকে টো করে গ্যাস স্টেশন পর্যন্ত নিয়ে যেতে হবে, যাতে সেখান থেকে তারা আবার তেল ভরতে পারে। লিওন বলে যে তাদের তো টো চেন বাড়িতেই পড়ে আছে, তাই সে নিজের গাড়িতে গিয়ে সেটা নিয়ে আসবে। কিন্তু এখানে সে বাকি সবাইকে মিথ্যা বলেছিল। আসলে লিওন সার্গের জন্য দাঁড়াতে চায় না, তাই সে ওদের মিথ্যা বলে দেয়, কারণ একটা টো চেন তো তার গাড়িতেই ছিল। আর লিওন এখন রাস্তা বদলে সামনে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে লিওনের স্ত্রী ম্যারিনা, যে প্রেগনেন্ট ছিল, সে বলে যে তাকে টয়লেট যেতে হবে, আর তার একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। গাড়িতে শুধু লিওনের মেয়ে পলিনা বসেছিল, আর সে দেখে যে অনেকগুলো গাড়ি তাদের দিকে আসছে। তার বুঝতে দেরি হয় না যে এরা সেই লোকগুলোই যারা কয়েক ঘন্টা আগে তাদের বাড়িতে হামলা করেছিল। মানে এখন তারা বদলা নিতে ফিরে এসেছে। পলিনা বিপদ বুঝে সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়ে এবং একটু দূরে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তাড়াতাড়ি তার কাছে তার বাবা লিওন আর ম্যারিনাও চলে আসে। তারা দেখে যে কিভাবে গ্যাং লিডার তাদের গাড়িকে চিনে ফেলেছে। তারা বুঝতে পারে যে লিওনের ফ্যামিলি আশেপাশে কোথাও লুকিয়ে আছে। গ্যাং লিডার তাদের খোঁজার নির্দেশ দেয়। লিওন এখন নিজের ফ্যামিলির সাথে বরফে ঢাকা জঙ্গলের সামনের দিকে পালাতে থাকে। তবে পেছনে চোররা তাদের পায়ের ছাপ অনুসরণ করছে। কোনোভাবে একটা ঢালুর নিচে লুকিয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে নেয়। চোররার আগে তার গাড়িটা নিয়ে চলে যায়। অন্যদিকে সার্গের ফ্যামিলি অনেকক্ষণ ধরে লিওনের ফিরে আসার অপেক্ষা করছে। এত ঘন্টা পার হওয়ার পরেও সে ফেরে না। তাদের সন্দেহ হয় লিওন তাদের মিথ্যা বলেছিল আর সে নিজের ফ্যামিলি নিয়ে পালিয়েছে। কিন্তু তখনই তারা সামনে থেকে দেখে যে লিওনের পরিবার সামনে থেকে নয়, বরং উল্টো দিক থেকেই হেঁটে আসছে। সার্গে বুঝে যায় যে তাদের অনুমান একদম ঠিক ছিল। লিওন তাদের ছেড়ে পালানোর চেষ্টা করছিল। লিওন কাঁদতে কাঁদতে তাদের সব সত্যি বলে দেয় এবং সাহায্যের ভিক্ষা চায়, কারণ এখন তার কাছে কোনো গাড়িই নেই। যদি সার্গেই চাইতো তবে তাকে এখানেই ছেড়ে দিতে পারত, কিন্তু তবুও তারা কোনোভাবে একটা গাড়িতেই অ্যাডজাস্ট করে পাশের গ্যাস স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এখানে গ্যাস স্টেশনের দৃশ্য আরও খারাপ ছিল, কারণ তাদের মতোই বাকি সব মানুষও পালাচ্ছিল। সবাই তাড়াতাড়ি তেল নিতে চায়। সার্গে লিওনের ফ্যামিলিকে বলে, আমরা তোমাকে এই পর্যন্ত লিফট দিয়ে দিয়েছি, এরপর তোমাকে নিজের জন্য গাড়ির ব্যবস্থা নিজেকেই করতে হবে। লিওন আশেপাশে ঘুরে বাকি ফ্যামিলির কাছে লিফট চাইতে থাকে, যাতে তারা তার ফ্যামিলিকে এখান থেকে বের করে দেয়। সের জন্য অনেক টাকা দিতেও রাজি ছিল, তবে তার সত্ত্বেও কেউ তাদের লিফট দেয় না, কারণ তাদের ইনফেকশনের ভয় ছিল। এরই মাঝে একটা মহিলা একটা কাস্তে থাকা লোকের দিকে ইশারা করে বলে সে ইনফেক্টেড। ওই লোকটার আগে চিৎকার করে যেমন কিছুই না, কিন্তু মানুষ ভয় পেয়ে গিয়েছিল এবং একটা লোক ভয়ের কারণে তাকে চাকু মেরে পালিয়ে যায়। বাকি সবাই ভয়ের চোটে নিজেদের গাড়ি নিয়ে গ্যাস স্টেশন ছেড়ে পালাতে থাকে। এখানে শুধু লিওনার তার পরিবারে বেঁচে ছিল। তাদের সাথে সার্গে নিজের পরিবারের সাথে তেল ছাড়াই সেখান থেকে বেরিয়ে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে।
এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। পলিনা নিজের বাবা লিওনকে বলে যে তারা ওই মরা লোকটার গাড়ি নিতে পারে, কিন্তু ওটা তো ইনফেকশনের ভয় ছিল, কারণ ওটাতেই ওই ইনফেক্টেড লোকটা এসেছিল। তখনই লিওন গ্যাস স্টেশনের কর্মচারীকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে তাকে অনেক টাকা অফার করে যাতে সে তাদের এই শীতের রাতে ভেতরে মাথা গোজার জায়গা দেয়, যার জন্য লোকটা রাজি হয়। লিওন দেখে যে ভেতরে ওই লোকটা নিজের জন্য অনেক খাবার আর গ্যাস স্টোর করে রেখেছে, যা দিয়ে সে কয়েক মাস সার্ভাইভ করতে পারবে। তাছাড়া তার উদ্দেশ্যও ঠিক ছিল না এবং সে পলিনার সুযোগ নেওয়ার চেষ্টা করতে থাকে। যখন লিওনের প্রতিবাদ করে তখন সে বন্দুক বের করে লিওনের পরিবারকে আবার বাইরে বের করে দেয়। এখন মেরিনার পলিনাও কাঁদতে শুরু করে, কারণ তাদের কাছে থাকার জায়গা নেই, আর বাইরে থাকলে তো তারা ঠান্ডায় মারা যাবে। তখনই তারা সার্গেকে ফিরে আসতে দেখে, যে বলে তাদের যাওয়ার পর তার মনে হলো যে তারা লিওনের ফ্যামিলিকে এভাবে মরার জন্য ছাড়তে পারে না, তাই সে রাস্তা থেকে ফিরে এসেছে। লিওন তাদের ধন্যবাদ জানায় আর বলে এরপর থেকে সে কখনো তাদের ধোঁকা দিবে না। সে তাদের জানায় ভেতরে সে অনেক সাপ্লাই, খাবার পানি আর ডিজেল দেখেছে। তাছাড়া কর্মচারীও শয়তান যে তার মেয়ের উপর খারাপ নজর দিয়েছে, তাই তাকে শিক্ষা দেওয়া উচিত। এমনিতেও তাদের গ্যাস আর খাবার তো সার্ভাইভ করার জন্য লাগতোই, তাই সার্গে টাকার বাহানায় ওই লোকটাকে ধরে ফেলে আর পেছন থেকে বরিস আর লিওন ভেতরে ঢুকে তাকে জিম্মি করে নেয়। তারা তাড়াতাড়ি সব খাবার আর গ্যাস নিজেদের গাড়িতে লোড করতে থাকে, যা এই সময় কোনো গুপ্তধনের থেকে কম ছিল না। বাইরে মেশে কনফার্ম করে যে ওই মরা লোকটা আসলে ইনফেক্টেড ছিল না, মানুষ শুধু তাকে ভয় পেয়ে মেরে ফেলেছে, মানে তার গাড়ি সুরক্ষিত আছে। তাই দুটো ফ্যামিলি ওই গাড়িটা লিওনকে দিয়ে দেয় এবং স্টোরে সব খাবার আর গ্যাস লোড করে নিজেদের সফরের দিকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় বরিস তাদের জানাই যে সে একটা জায়গার কথা জানে যেখানে কখনো কোনো মানুষ আসতে পারবে না। সে নিজের জন্য একটা কেবিন বানিয়ে রেখেছে, যেটা একটা সিক্রেট লেকের কিনারায় আছে। ওই লেকের 1000 কিলোমিটার দূর পর্যন্ত কোনো গ্রাম নেই, তাই তারা সবাই ওখানে গিয়ে আরামে থাকতে পারবে। তাছাড়া লেক থেকে মাছ ধরে তারা ওগুলো খেতেও পারবে। তাই এখন দুটো ফ্যামিলি ওই লেকের দিকে যেতে থাকে, যে এখান থেকে অনেক দূরে, কিন্তু এই অ্যাপোক্লিপসের মাঝে একমাত্র ওই জায়গাতেই তারা ইনফেকশন থেকে সুরক্ষিত থাকতে পারবে। কয়েক ঘন্টা টানা ড্রাইভ করার পর তারা সামনে রাস্তা ব্লক পায়। সবাই নিচে নেমে দেখে যে এটা একটা ফায়ার ট্রাক, যার মেম্বাররা হয়তো ইনফেক্টেড হয়ে মারা গেছে এবং তাদের এখন এটাকে রাস্তা থেকে সরিয়ে এগোতে হবে। ট্রাক থেকে বডিগুলো বের করার পর সার্গে ওটার সিটে বসে আর ট্রাকটাকে রাস্তা থেকে সরাতে থাকে। যখন ট্রাকটাকে সাইডে লাগিয়ে সে ওখান থেকে বের হচ্ছিল, তখন তার নজর পেছনের সিটে থাকা এক আহত লোকের উপর পড়ে। সার্গে তাকে চেক করতে থাকে, হয়তো তার সাহায্যের দরকার হতে পারে, কিন্তু সে উল্টো সার্গের পেটে চাকু মেরে দেয়। তার খুবই গভীর চোট লাগে আর তার পরিবার জলদি তাকে গাড়িতে তুলে সামনে এগিয়ে যেতে থাকে, যাতে কোথাও সাহায্য পেলে তারা তার চিকিৎসা করতে পারে। তারা কিছুটা সামনে গিয়ে একটা ছোট গ্রাম দেখে, তার একটা খালি বাড়িতেই সার্গেকে নিয়ে যায়। এখানে তার এক্স ওয়াইফ এরিনা আর তার বর্তমান ওয়াইফ অ্যানা দুজনে কোনোভাবে আশেপাশের বাড়ি থেকে সুসুতা চেয়ে সার্গের ঘা সেলাই করতে থাকে, যদি তারা ঘা সেলাই করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ইনফেকশনের কি হবে? তার আসলে অ্যান্টিবায়োটিকের দরকার ছিল। সার্গের টানা খুব জ্বর আসছিল। এরিনা নোটিস করে যে যখন সে তার কাছেই ছিল তখন সার্গে জ্বরের ঘরে নিজের এক্স ওয়াইফ এরিনার নামই নিচ্ছিল। এতক্ষণে লিওন একটা লোকাল ডাক্তার খুঁজে পায়, যে তাদের একটা গাড়ির বদলে সার্গেকে অ্যান্টিবায়োটিক দিতে রাজি হয় এবং সবাইয়ের জন্য রাজি হয়ে যায়। সে একটা ইঞ্জেকশনের বদলে তাদের খাবার ভর্তি গাড়ি নিয়ে নেয়। কিন্তু সার্গে ফাইনালি এখন ইঞ্জেকশনের পর বেশ ভালো অনুভব করছিল। সবার মনে হয় যে এখন তারা নিজেদের সফরে এগিয়ে যাবে, কিন্তু তখনই তারা নোটিস করে যে কেউ তাদের সব খাবার চুরি করে নিয়েছে। তারা জানতো যেটা তাদের প্রতিবেশীরাই করেছে, কারণ এই গ্রামে তারা নিজেদের বাড়িতে বেঁচেছিল। বরিস আর এরিনার আগে বন্দুক নিয়ে তাদের বাড়িতে ঢোকে আর দেখে যেখানে তো সব ইনফেক্টেড লোকেরা তাদের খাবার খাচ্ছে, মানে ওই খাবারও তাদের আর কোনো কাজে আসবে না। সবাই খালি হাতেই সামনে এগোতে থাকে। পাবেল নামের একটা ডাক্তারকেও তারা পায়, যে সার্গের ঘা চেক করতে থাকে। সে তাকে আরও ওষুধ দেয়। এখানে পাবেলের চশমা যেহেতু ভাঙা ছিল, তাই এরিনা নিজের স্বামীর সাহায্যের জন্য তাকে নিজের একটা কন্ট্যাক্ট লেন্স দিয়ে দেয়। পাবেল তাদের জানায় যে সে একজন ডাক্তার হিসেবে অনেক জায়গায় গিয়ে সেখানকার মানুষদের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছে। সে জানায় যখন থেকে সে পেছনের টাউনে গিয়েছিল তখন কিছু চোরেরা তার জিনিসপত্র ছিনিয়ে নেয়, তখন তার চশমাটাও ভেঙে গিয়েছিল। কিন্তু পাবেল মানুষের সাহায্য করতে চায়, তাই সে এত বিপদ সত্ত্বেও এখনও মানুষের সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। বাকি গ্রুপ পাবেলকে বিদায় জানিয়ে নিজেদের সফর কন্টিনিউ করে। যখন তারা একটু সামনে যায় তখনই তারা রাস্তায় একটা মেন ব্রিজ ভাঙা পায়।
সবাই বুঝতে পারে যে এটাকে কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙেছে, মানে এখন তাদের ফিরে গিয়ে অন্য রুট দিয়ে যেতে হবে, যে আরও বেশি লম্বা হবে। ফিরে আসার সময় তারা নোটিস করে যে পাবেল, যে রাস্তায় সার্গের সাহায্য করেছিল, এখন তার থেকে গ্রামের লোকেরা চুরি করছে। গ্রামের লোকেরা বলে যে মহামারী ছড়ানোর পর সরকার তাদের মরার জন্য ছেড়ে দিয়েছে, তাই তারা নিজেদের সার্ভাইভালের জন্য এখান দিয়ে যাওয়া লোকদের লুটছে। এখন পুরো গ্রুপ পাবেলকে বাঁচানোর জন্য হাওয়ায় ফায়ার করতে করতে গ্রামের লোকদের তাড়াতে থাকে। কেউ খেয়াল করেনি যখন তারা বাইরে পাবেলের সাহায্য করছিল, তখন পেছন থেকে গাড়িতে একটা লোক ছোট অ্যান্টনকে উঠিয়ে নিতে আসে। অ্যান্টন তার ভয়ে গাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে পাবেল গ্রামের লোকদের হামলায় খুব বেশি আহত হয়ে যায়, তার অনেক রক্ত বের হচ্ছিল, তাই সবাই তাড়াতাড়ি তাকে গাড়িতে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। তাড়াহুড়োয় তারা খেয়াল করেনি যে ছোট্ট অ্যান্টন পেছনেই রয়ে গেছে। সে চিৎকার করে তাদের ডাকেও, কিন্তু সবাই এতক্ষণে চলে গেছে। ছোট অ্যান্টন ভয়ে ভয়ে জঙ্গলের রাস্তা দিয়ে চলতে থাকে। অনেকক্ষণ চলার পর সে একটা গ্রাম দেখতে পায়, যে অদ্ভুত কারণে একদম খালি পড়েছিল। এর কারণ অ্যান্টন জলদি বুঝতে পারে যখন সে দেখে যেখানে তো মিলিটারি ঢুকে আছে এবং তারা সাধারণ মানুষদের যারা ইনফেকশন আক্রান্ত ছিল না তাদেরও গুলি মারছে। একজন সোলজার তাকে দেখে ফেলেছিল এবং সে তার পিছু নিতে থাকে। ছোট অ্যান্টন পালাতে পালাতে পাশে একটা খালি হসপিটালে গিয়ে একটা ব্যাডের নিচে লুকিয়ে পড়ে। এখানে ওই সোলজার তাকে খুঁজে পায় এবং সে তাকে গুলিয়ে মারতে যাচ্ছিল, যে পেছন থেকে কেউ সোলজারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। আসলে ইনি একজন ডাক্তার ছিলেন এবং তিনি জানান যে এখন মিলিটারি সাধারণ মানুষদেরও মারছে। অ্যান্টন তাকে সব জানায় যে কিভাবে সে তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে। ওই ডাক্তার এখন অ্যান্টনকে নিজের সাথে নিয়ে এই গ্রাম থেকে বের হতে থাকে। এখানে সব দিকে মিলিটারি ছড়িয়েছিল। তাদের থেকে পালানোর সময় অ্যান্টনের পায়ে আঘাত লাগে, তবুও ডাক্তার তাকে পেছনে ফেলে না এবং কোনোভাবে নিজের সাথে নিয়ে একটা সেফ জায়গায় এসে তার ট্রিটমেন্ট করতে থাকে। সে অ্যান্টনকে নিজের সাথে জঙ্গলের মাঝখানে থাকা একটা ছোট কমিউনিটিতে নিয়ে আসে, যেখানে আশেপাশের গ্রামের লোকেরা মিলিটারির ভয়ে লুকিয়েছিল। ডাক্তার এসে সবাইকে জানায় যে তাদের মিলিটারিকে বিশ্বাস করা উচিত না। তখনই তারা জানতে পারে যে মিলিটারি তাদের এই ডেরাও খুঁজে পেয়েছে। যদি তারা লাউড স্পিকারে মিথ্যা দাবি করেছিল যে মিলিটারি তাদের ইনফেকশন কিওর করতে এসেছে, তাই সবাই বাইরে তাদের কাছে চলে আসুক, কিন্তু সব মানুষ তাদের সত্যি আগে থেকেই জানতো এবং তারা সব একটা বাড়ির বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। যে ঘুমানোর কারণে উপরে রয়ে গিয়েছিল, সোলজাররা তাকে দেখে, আর যেহেতু আশেপাশে কোনো সাধারণ মানুষ নেই তাই তারা তাকে গুলি মেরে চলে যায়। যার পর সব মানুষ এটা দেখে আরও রেগে যায় যে মিলিটারি তাদের সাথে এমন কেন করছে, এবং তারা সব এখন তাদের থেকে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। একজন মেম্বার জানায় যে সে আগে সোভিয়েত আর্মির সোলজার ছিল এবং তার কাছে এখনও পুরনো অস্ত্র আছে। সবাই জড়ো হয়ে অস্ত্রগুলো দিয়েই মিলিটারি বেসের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়, যাদের রিটায়ার্ড সোলজার লিড করবে। অন্যদিকে ডাক্তার অ্যান্টনকে গ্রামের বাকি বাচ্চাদের সাথে একটা গুদামে লুকিয়ে রাখে এবং তারপর সে নিজেও বাকি লোকদের সাথে ওই মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করতে বেরিয়ে পড়ে। যদি তারা ওই ক্যাম্প থেকে মিলিটারিকে ভাগিয়ে দেয় তবে হয়তো মিলিটারি তাদের এলাকা থেকে চলে যাবে। সবাই ক্যাম্পের কাছে আসতেই নিজেদের অস্ত্র কাপড়ে লুকিয়ে মিথ্যা বলে তারা মিলিটারি অ্যানাউন্সমেন্টের পর এখানে এসেছে। তারা জানতো যে ভেতরে ঢুকেই তারা সব থেকে বেশি ক্ষতি করতে পারবে। তখনই ডাক্তার সার্গেই তার এক্স ওয়াইফ এরিনাকে সোলজারের সাথে লড়তে দেখে, যারা নিজেদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছিল। ডাক্তার তখনই বুঝতে পারে যে এরা অবশ্যই অ্যান্টনের বাবা মা হবে, যাকে সে নিজের গ্রামে লুকিয়ে এখানে এনেছে। কিন্তু এখন জলদি গ্রামের লোকেরা মিলিটারির উপর অ্যাটাক করে দিবে এবং সে কখন অ্যান্টনের বাবা মাকে তার লোকেশন বলতে পারবে না। অ্যান্টনের বাবা মা এখানে পৌঁছালো কিভাবে, এখান থেকে তাদের স্টোরিটা দেখা যায় যখন তারা পাবলিকে কিছু দূরে এনে তার চিকিৎসা করছিল। তখনই অ্যারিনা বুঝতে পারে যে তার ছেলে অ্যান্টন তো পেছনে রয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে ওই জায়গায় ফিরে যায় যেখানে তাদের গ্রামের লোকদের সাথে লড়াই হয়েছিল, কিন্তু এখন তাদের ছেলে এখানে আশেপাশে কোথাও ছিল না। অ্যারিনা খুব খারাপভাবে কাঁদছিল যে সে নিজের একমাত্র ছেলের খেয়াল রাখতে পারেনি। তখনই বরিস নোটিস করে যে রাস্তার পাশ দিয়ে ছোট ছোট পায়ের ছাপ জঙ্গলের দিকে গেছে। তারা বুঝতে পারে যেটা অ্যান্টনেরই হবে। সেখান থেকে সব গ্রুপ মেম্বার অ্যান্টনের পায়ের ছাপ অনুসরণ করে ওই গ্রামে গিয়ে পৌঁছায় যেখানে শুরুতে অ্যান্টন গিয়েছিল। কিন্তু এখন এখানে কেউ বেঁচে ছিল না, বরং শত শত বাড়ি পড়েছিল। এরিনার সার্গে কাঁদতে কাঁদতে তাদের মধ্যে থেকে অ্যান্টনকে খুঁজতে থাকে, কিন্তু তারা এটা জানে শান্তি পায় যেগুলোর মধ্যে অ্যান্টনের বডি কোথাও ছিল না। তখনই তারা উপরে মিলিটারি হেলিকপ্টার দেখতে পায়, যারা নিচে প্যাম্পলেট ফেলেছে যে তারা লুকিয়ে থাকা লোকদের নিজেদের বেসে ডাকছে। সবাই ভাবে যে অ্যান্টন সেখানে গিয়েছে হয়তো। এটা ভেবে সব গ্রুপ মেম্বার মিলিটারি বেসে গিয়ে পৌঁছায় এবং আশেপাশে ঘুরে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তারা কি ছোট অ্যান্টনকে দেখেছে। এটা সেই মুহূর্ত ছিল যখন তাদের অন্য গ্রামের লোকদের সাথে আসা ডাক্তার দেখেছিল। বর্তমানে ডাক্তার তাদের অ্যান্টনের লোকেশনের ব্যাপারে কিছু বলতে পারার আগেই গ্রামের লোকেরা সোলজারের উপর অ্যাটাক করে দেয়। তাদের দেখে বাকি সাধারণ লোকেরাও মিলিটারির উপর ঝাঁপিয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝে ফাইনালি ডাক্তার সার্গেই আর এরিনাকে তাদের ছেলে অ্যান্টনের লোকেশন বলে দেয়,
যে কিভাবে সে তাকে একটা হসপিটালে পায় এবং এখন সে পাশের একটা গ্রামে বাকি বাচ্চাদের সাথে লুকিয়ে আছে। সবাই তাড়াতাড়ি করে সেখানে যায়, কিন্তু এখন বাকি বাচ্চারা তাদের জানায় যে কিভাবে যখন তারা জানতে পারলো যে অ্যান্টন দূর শহর থেকে এসেছে এবং তার বাবা সার্গে বেশ ধনী পরিবারের ছিল, তখন তারা তার খুব মজা নেয় এবং নিজেদের ওখান থেকে ভাগিয়ে দেয়। এরিন এটা দেখে খুব ভেঙে পড়ে, কারণ তার মনে হয়েছিল যে সে অ্যান্টনকে খুঁজে পেয়েছে, কিন্তু এখন তার বাচ্চা এত শীতে কিভাবে সার্ভাইভ করবে। এরিন আর সার্গেই এত ভারী তুষারপাতের মাঝে অ্যান্টনের নাম ধরে চিৎকার করে পুরো গ্রামে ঘুরছিল এবং ভাগ্যক্রমে শেষমেশ অ্যান্টনকে তার একটা পুরনো বিল্ডিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় পায়। এরিনা তার পৃথিবী আবার ফিরে পায়। এখন পুরো গ্রুপ নিজেদের গন্তব্যের দিকে এগোনোর আগে ডাক্তারের সাথে আবার দেখা করে এবং সার্গে নিজের বেঁচে যাওয়া অল্প খাবারের মধ্যে থেকেই ওই ডাক্তারকে খাবার গিফট করে, যে এমন পরিস্থিতিতেও তাদের বাচ্চা অ্যান্টনের প্রাণ বাঁচিয়েছে এবং সে তাকে শেষ বিদায় জানায়। এখানে সব গ্রুপ মেম্বার আবার ওই সেফ লোকেশনে যাওয়ার জন্য তৈরি ছিল, যে এখন এখান থেকে 1000 কিলোমিটার দূরে। কিন্তু এখনই আরও একটা বড় বিপদ তাদের অপেক্ষা করছিল, যখন সার্গের বর্তমান স্ত্রী অ্যানা, যে নিজের গাড়িতে ছিল, সে হঠাৎ করে নিজেকে অসুস্থ মনে করতে থাকে, যে সেও কোনোভাবে ইনফেক্টেড হয়ে গেছে। এখন সার্গে মুশকিলে ছিল যে সে কি করবে। সে অ্যানাকে পেছনে ফেলে যেতে চাইছিল না। তার এক্স ওয়াইফ এরিনা আর প্রতিবেশী লিওনও বলে যে যদি তারা অ্যানার সাথে থাকে তবে তারও ইনফেক্টেড হয়ে যাবে এবং সবাই মারা যাবে, তাই তাদের অ্যানাকে এখানেই ছাড়তে হবে। কিন্তু সার্গে এখন নিজের স্ত্রী অ্যানাকে পেছনে ছাড়ে না এবং সবাই মিলে এটা সিদ্ধান্ত নেয় যে একটা আলাদা গাড়ি অ্যানাকে চালাতে দেবে, যার পেছনে সার্গেই এবং অ্যানা আর তার ছেলে মিশা অন্য গাড়িতে হবে, যাতে বাকি মেম্বাররা অ্যানার কাছে যাওয়া থেকে বাঁচতে পারে। সবার আগে অ্যানার গাড়ি ছিল, তারপর সার্গেই আর মিশার গাড়ি, আর শেষে সব মেম্বাররা। কিন্তু কিছু দূর যাওয়ার পর অ্যানার শরীর খারাপ হওয়ায় সে ড্রাইভ করতে পারে না। মিশা জানাই যে কাছে সে একটা বাড়ি দেখেছিল। সবাই অ্যানাকে তুলে ওই বাড়িতে নিয়ে যেতে থাকে। এখানে প্রথমে বাকি গ্রুপ মেম্বাররা ভেতরে গিয়ে দেখে যে এখানে কেউ আগে থেকে আছে কিনা। সব লাইট জ্বলা সত্ত্বেও ভেতরে কেউ ছিল না। গ্রুপ তাড়াতাড়ি অ্যানাকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে আইসোলেট করে দেয়, যাতে তার ইনফেকশন অন্য কোনো মেম্বার পর্যন্ত না পৌঁছায়। তাদের সাথে ডাক্তার পাভেল তো ছিলই, তার কাছে কিছু বেসিক ওষুধও ছিল, তাই সে এখনকার জন্য অ্যানাকে অ্যান্টিবায়োটিক আর গ্লুকোজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সার্গেই, যে নিজেই নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে অ্যানাকে ওই ওষুধগুলো দিতে যাচ্ছিল, তখন পাভেল তাকে আটকে দেয়। সে তাকে নিজের হিস্ট্রিও জানায়, যে কিভাবে যখন শুরুতে ইনফেকশন ছড়িয়েছিল তখন তাদের হসপিটালে অনেক রোগী আসে এবং তাদের চিকিৎসা করতে গিয়ে হসপিটালের সব ডাক্তার ইনফেক্টেড হয়ে মারা যায়। কিন্তু পাভেল নিজে কখনো ইনফেক্টেড হয়নি, বরং সে তখন থেকেই জায়গায় জায়গায় ঘুরে মানুষের সাহায্য করছে। তাই তার মনে হয় যে হয়তো সেই নতুন ইনফেকশন থেকে ইমিউন হয়ে গেছে। তার শরীর এমন অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে যার উপরে ইনফেকশনের প্রভাব পড়ে না। তারা কথা বলছিল, তখনই তারা দূর থেকে ম্যারিনার চিৎকারের শব্দ শুনতে পায়। আসলে সে একটা ঘরে অনেকগুলো লোকের বডি দেখেছিল এবং সবাই আশেপাশের প্রমাণ থেকে বুঝতে পারে যে বাড়িটা একটা মিলিটারি অফিসারের ছিল, যে নিজের পুরো পরিবারের সাথে ইনফেকশন আক্রান্ত হয়ে গেছে এবং তাদের থেকে মুক্তি পড়ে একটা সহজ রাস্তা বেছে নেয়। সবাই তাড়াতাড়ি ওই রুম খালি করে এবং এখন তো তাদের সমস্যা আরও বেড়ে গেছে। ওই ইনফেক্টেড লোকেরাই বাড়িতেই ছিল, মানে এখন তারা যদি এখানে থাকে তবে তারা নিজেরও ইনফেক্টেড হতে পারে। অন্যদিকে তারা অ্যানাকে এভাবে ছেড়ে যেতে পারে না। সার্গের নিজের এক্স ওয়াইফ এরিনা আর ছেলে অ্যান্টনেরও চিন্তা ছিল, কিন্তু সে নিজের বর্তমান ওয়াইফ অ্যানাকে ছাড়তে পারে না। এখানে সার্গেই চিন্তিত ছিল, কারণ অ্যানারও ইনফেকশন থেকে বেঁচে ফেরা অসম্ভব ছিল। সার্গেই বলে যে ওই ইনফেকশনে কারোরই 3 দিনে মৃত্যু হয়ে যায়, তাই তারা এখানে এই 3 দিন পর্যন্ত অ্যানার রিকভার হওয়ার অপেক্ষা করবে। হয়তো তার কোনো সাধারণ রোগ হয়েছে, তাই এখন সবাই মিলে বাড়িটাকে 2 ভাগে ভাগ করে দেয়। এক ভাগে ওই লোকেরা থাকবে যারা তখন অ্যানার কাছে ছিল, যাদের ইনফেকশনের ভয় হতে পারে, এবং অন্য ভাগে তারা থাকবে যারা অ্যানার আশেপাশে পর্যন্ত যায়নি। পলিনা জানাই যে কাল রাতে যখন সে অ্যানাকে খাবার দিতে গিয়েছিল তখন অ্যানার চোখের রং বদলে গিয়েছে, মানে তার ওই ইনফেকশনই হয়েছে। লিওনও বলে যে সে নিজের প্রেগনেন্ট ওয়াইফ ম্যারিনাকে এমন বিপজ্জনক অবস্থায় রাখতে পারে না, সে শুধু এক রাতে অপেক্ষা করবে। অন্যদিকে মিশা, যে কিনা সার্গেই আর অ্যানার ছেলে, সে নিজের মায়ের এমন অবস্থা দেখে সে দুঃখী হয়ে যায়। আসলে মিশা ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু এখন পলিনার সাথে বন্ধুত্ব হওয়ার পর তার ভালো লাগতে শুরু করে। সকাল হতে লিওন সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে নিজের ফ্যামিলিকে ইনফেক্টেড অ্যানার পাশে থাকতে দিবে না। এমনিতেও তার স্ত্রী মা হতে চলেছে, তাই সে বরিসের থেকে লোকেশন নিয়ে বলে সে নিজের ফ্যামিলির সাথে প্রথমে একা ওখানেই চলে যাবে এবং ওখানে গিয়ে তাদের আসার অপেক্ষা করবে। সার্গে এটা শুনে আরও রেগে যায়, কারণ সেই লিওনের ফ্যামিলির তাদের খারাপ সময়ে সাহায্য করেছিল। তবুও তারা নিজেদের আসল রূপ আবার দেখিয়ে দেয়। সার্গে নেশার মধ্যে নিজের বাবার কাছে গিয়ে বলে তাদেরও অ্যারিনার অ্যান্টনের সাথে এখান থেকে চলে যাওয়া উচিত। সার্গের মনে হচ্ছিল যে সবাই তার সঙ্গ ছেড়ে দিবে, কিন্তু তাকে এমন নেশা দেখে তার এক্স ওয়াইফ অ্যারিনা তার কাছে এসে তাকে সামলাতে থাকে। সে বিশ্বাস দেয় যে যদি অ্যানার কিছু হয়েও যায় তবু সার্গের কাছে তার দ্বিতীয় ফ্যামিলি তো আছেই। অন্যদিকে অ্যানা ধীরে ধীরে মারা যাচ্ছিল এবং তাকে বাঁচানোর জন্য পাভেল একটা শেষ ট্রিক ব্যবহার করে, যে তার রক্তে অ্যান্টিবডি আছে, সে ইনফেকশন থেকে ইমিউন হয়ে গেছে। তাই এখন সে নিজের রক্ত বের করে অ্যানার শরীরে ইনজেক্ট করে দেয়। হয়তো তার অ্যান্টিবডি অ্যানার ইনফেকশনকেও ঠিক করতে পারে। সবাই পুরো দিনটা এভাবে দুশ্চিন্তায় কাটায়, কারণ তাদের মনে হচ্ছিল যে আজকের দিনটা অ্যানার লাইফের শেষ দিন।
সকালে মিশা ভয় পেয়ে নিজের মাকে দেখতে যায়, যে বেহুশ অবস্থায় শুয়েছিল। মিশা খুব ভারী মন নিয়ে আবার সবাইকে দুঃখের খবর শোনাতে যাচ্ছিল। তখন ইন্টারেস্টিংলি পেছন থেকে সে অ্যানার গলার আওয়াজ পায়, যে এখন নিজে থেকে বাহির পর্যন্ত চলে এসেছে। তাছাড়া তার চোখ এখন নর্মাল হয়ে গেছে। মিশা এখান থেকে দৌড়ে নিজের মাকে জড়িয়ে ধরে। তার মা আবার ঠিক হয়ে গেছে। ওদিকে সার্গে আর পাবেলও চেক করে কনফার্ম করে যে অ্যানার এখন কোনো সমস্যা নেই। এখানে সার্গে খুব খুশি ছিল। সে পাবেলকে ধন্যবাদ জানায়। সবাই এখান থেকে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য তৈরি ছিল। বরিসকে খোঁজার পর তারা তাকে প্রেয়ার রুমে অজ্ঞান অবস্থায় পায়। পাবেল তাকে চেক করে জানায় যে বরিসের হার্ট অ্যাটাক হয়েছে। এখন এখান থেকে বরিস শেষবার নিজের ছেলে সার্গেকে বলে দেয় খোদা তাকে অ্যান আর এরিনা দুজনকে আবার ফিরিয়ে দিয়েছে, তাই এখন থেকে তাকে দুজনেরই খেয়াল রাখতে হবে। যার পর শেষমেশ বরিসও মারা যায়। সে নিজের ফ্যামিলিকে সার্ভাইভ করার একটা সুযোগ দিয়েছে। ওই ল্যাকের কেবিনটা তার নিজের ছিল, তাই এখন সবাই সিদ্ধান্ত নেয় যে তারা বরিসের বডি ওখানে ল্যাকে নিয়ে গিয়ে দাফন করবে। সবাই নিজের সফর কন্টিনিউ করে। তখনই তারা রাস্তায় লিওনের গাড়ি উল্টে থাকতে দেখে। সে লিওন যে অ্যানার ইনফেকশনের ভয়ের কারণে নিজের স্ত্রী ম্যারিনার মেয়ে পলিনার সাথে একদিন আগেই বেরিয়ে গিয়েছিল। এখানে পাবলার সার্গে দেখে যে গাড়িতে রক্তের দাগও আছে, মানে কারো না কারো চোট লেগেছে। কিন্তু এখানে তো দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। এখন লিওন আর তার ফ্যামিলির সাথে কি হলো? একদিন আগের সময় দেখা যায় যখন লিওন গাড়ি নিয়ে ল্যাকের দিকে যাচ্ছিল, তখনই ম্যারিনার ওয়াটার ব্রেক গাড়িতেই হয়ে যায়। সে চিৎকার করতে থাকে। আর এই ডিস্ট্রাকশনের মাঝে লিওনের গাড়ির ব্যালেন্স বিগড়ে যায় আর সেটা রাস্তার কিনারে উল্টে যায়। ম্যারিনার বেবি এই অ্যাক্সিডেন্টে বাঁচতে পারেনি। লিওন আবার সার্গের ফ্যামিলিকে পেছনে ফেলে ভুল করেছিল। এখান থেকে লিওন পায়ে হেঁটে টেনে জঙ্গলের রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে। অ্যাক্সিডেন্টে ম্যারিনার অবস্থা তো খারাপ ছিলই, সাথে সে নিজের বাচ্চাকে হারানোর শোকেও ছিল। ওদিকে পলিনাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে। তখনই লিওন জঙ্গলের মাঝখানে একটা কেবিন দেখতে পায়। গান পয়েন্টে ভেতরে ঢোকার চেষ্টা করে। আসলে এখানে শুধু একটা মহিলাই একা থাকতো, তাই লিওন সহজেই তাকে জিম্মি করে ম্যারিনার পলিনাকে ঘরে নিয়ে আসে। বাইরে তো তারা ঠান্ডায় মরে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি বাড়ির মালিককে বেসমেন্টে বন্ধ করে নিজের স্ত্রীকে আগুনের তাপে সেঁকতে দেয়। তার হিসেবে এখনকার সময়ে নিজের পরিবারের জন্য তাকে এমনটা করতেই হবে। যদিও পলিনার এটা পছন্দ হয় না এবং সে খাবার আর পানি বেসমেন্টে বাড়ির মালিককে দিতে থাকে। ম্যারিনার মানসিক অবস্থা নিজের বাচ্চাকে হারানোর পর খারাপ হয়ে গিয়েছিল। পলিনার লিওনও চিন্তিত ছিল যে তারা ম্যারিনার কি করবে। ম্যারিনা প্রায় হ্যালুসিনেশনে থাকতে শুরু করে। তার বেবি এখনও বেঁচে আছে। তিনজন এখন এই কেবিনেই থাকতে শুরু করে। বাহিরে এমনিতেও তারা কোথাও যেতে পারতো না। একদিন যখন মেরিনা ঘুম থেকে উঠে, তখন বাড়ির মালিক যে বেসমেন্টে বন্ধ ছিল সে ধোকা দিয়ে মেরিনার কাছ থেকে নিজেকে মুক্ত করিয়ে নেয়। এরপর এখন ওই মহিলা উল্টো লিওন পলিনার মেরিনাকেই বেসমেন্টে বন্ধ করে দেয়। লিওন এখানে মেরিনাকে বোঝায় যে এখন তাদের বেবি ফিরে আসবে না, তাই তাকে হুঁশে আসতে হবে। আর এখানে মেরিনা এখন লিওনের সামনে সব থেকে বড় রহস্য উন্মোচন করে। আসলে তো সেই বেবি লিওনের ছিলই না। মেরিনা একবার ডান্সার ছিল, যেখানে পরে প্রেগনেন্ট হয়ে যায়। সে তো এটাও জানে না যে বাচ্চার বাবাকে, কারণ বারে অনেক লোক আসতো। তাই সে সিদ্ধান্ত নেই যে সে কোনো বড় লোককে ফাঁসিয়ে তার সাথে সেটেল হয়ে যাবে। এই সময় সে এক রাতে লিওনকে বারে দেখতে পায়, যে নিজের প্রথম স্ত্রী অর্থাৎ পলিনার মায়ের মৃত্যুর পর দুঃখের ড্রিঙ্ক করছিল এবং এই সুযোগের ফায়দা তুলে ম্যারিনার লিওনকে নিজের প্রেমে ফাঁসায় এবং তাকে বিয়ে করে নেয়। এখন এই সত্যি জেনে পলিনার লিওন দুজনে খুব দুঃখী ছিল যে ম্যারিনা তাদের এত বড় ধোকা দিয়েছে। কিন্তু তবুও লিওন বলে যে সে ম্যারিনাকে এই অবস্থায় একা ছাড়বে না, সে তার সাথে যা কিছুই করে থাকুক না কেন। অন্যদিকে যখন সার্গের গ্রুপ লিওনের গাড়ি উল্টে থাকতে দেখে, তখন তারা তাকে খুঁজেও ছিল, কিন্তু তারা তাকে পায়নি। তাদের মনে হয় যে লিওন নিজের ফ্যামিলিকে নিয়ে অন্য কোনো গাড়ি করে চলে গেছে, তাই তারা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও মিশা তাদের সিদ্ধান্তে খুশি ছিল না, কারণ তার পলিনার খুব চিন্তা ছিল। একমাত্র সেই আজ পর্যন্ত মিশাকে ভালোভাবে বুঝেছিল যে তাদের পলিনাকে আশেপাশে ঘুরে খুঁজতেই হবে, এবং সে রাগে একাই পলিনাকে খুঁজতে বের হয়ে যায়। তখনই তার আবার অ্যাটাক আসে এবং পাবেল তার চিকিৎসা করে। এখন সবাই মিলে তাকে ল্যাকে নিয়ে যেতে থাকে। এখান থেকে তাদের সামনের জার্নি বেশি স্মুথ ছিল এবং 2 দিন পর তারা ফাইনালি ল্যাকে ঠিকঠাক পৌঁছেও যায়। সার্গে বলে যে তার বাবা বরিসের ধারণা ঠিক ছিল, এই লোকেশনে খুব কম মানুষই আসতে পারে, হতে পারে আশেপাশে কোনো 1-2 জন লোক আছে, কিন্তু 1000 কিলোমিটার পর্যন্ত এখানে আশেপাশে কোনো গ্রামও নেই, তাই তারা সবাই এখানে সেফ থাকবে। যদিও মিশা এখন রাগে ছিল, কারণ সে জানতো যে পলিনার ফ্যামিলি এখানে পৌঁছায়নি। এখন তারা হেঁটে লেকের মাঝখানে থাকা একটা বোট কেবিন পর্যন্ত যেতে থাকে। এখানে তাদের কাছে ন্যাচারাল পানির রিসোর্স ছিল এবং লেক থেকে তারা মাছ ধরতে পারবে। সাথে অনেক খাবার আর সাপ্লাই তো তারা নিজেদের সাথে এনেছিল। যখন তারা দরজা পর্যন্ত পৌঁছায়, তখন দেখে যে কেউ তাদের লক ভেঙে রেখেছে। তারা বুঝতে পারে যে তাদের আগে কেউ এখানে এসে থাকতে শুরু করেছে। যদি এখন ভেতরে কেউ ছিল না, মানে কেউ বাইরে আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে গেছে। তখনই তারা কারো ভেতর আসার শব্দ পায় এবং সবাই লুকিয়ে তার ভেতর আসার অপেক্ষা করতে থাকে। আসলে এটাতে শুধু একটা ছেলে ছিল এবং সার্গে গান পয়েন্টে তাকে বলে যে এটা আসলে তার প্রপার্টি, তাই তাকে এখন এখান থেকে যেতে হবে। সার্গে তাকে গান পয়েন্টেই লেক থেকে নিয়ে যেতে থাকে। এখন ওই ছেলেটা জানতো যে লেক থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম নেই, কোনো বাড়িও নেই, মানে সে এমনিতেও ঠান্ডায় মারা যাবে।
তাই সে বাহানা বানিয়ে সার্গেকেই মারার প্ল্যান করে। যদিও সার্গে চালাক ছিল এবং সে তার অ্যাটাক করার আগেই তাকে গুলি করে দেয়। তার নিজের খারাপও লাগছিল যে তার হাতে কারো প্রাণ চলে গেল। সে ফিরে নিজের পরিবারের কাছে আসে। তার বাবা বরিসের বডি সে লেকের কিনারে দাফন করে দেয়। বরিসই তাদের রাস্তা দেখিয়েছিল যখন তারা কঠিন পরিস্থিতিতে ছিল, এবং এখান থেকে সবাই একসাথে মিলে একটা নতুন জীবন শুরু করে। তারা জানতো যে বাইরে হয়তো খুব কম লোকই ইনফেকশন থেকে বেঁচে ফিরবে, তাই তারা সবাই এখানে একদম সেফ আছে। যদিও অ্যারিনা বুঝতে পারে না যে সে কী করবে। যখন অ্যানা ইনফেকশন অসুস্থ ছিল তখন তার মনে হয়েছিল যে সার্গে আবার তার কাছে চলে আসবে, কিন্তু অ্যানা বেঁচে গেছে। অন্যদিকে সার্গে নিজের 2 ছেলে অ্যান্টন আর মিশাকে লেক থেকে মাছ ধরা শেখায়। এখন সবকিছু শান্ত ছিল, বাকি দুনিয়াতে যে হত্যাযজ্ঞ চলেছে তার কারো আন্দাজও নেই। যদিও মিশা এখনও পলিনাকে নিয়ে চিন্তিত ছিল, তার ভয় ছিল যে তাদের সাথে কিছু ভুল না হয়ে যায়। তারা তাদের থেকে একদিন আগে এখানের জন্য বেরিয়েছিল, কিন্তু তাদের এখানে পৌঁছানোর অনেক দিন কেটে গেছে, কিন্তু পলিনার ফ্যামিলি এখনো এখানে আসেনি। পরদিন সকালে যখন অ্যারিনা নিজেদের গাড়ি থেকে জিনিস নিতে গিয়েছিল তখন সে দেখে যে তাদের গাড়ি এখন গায়েব। শুরুতে সার্গের মনে হচ্ছিল যে কেউ তাদের গাড়ি চুরি করে নিয়েছে, কিন্তু পরে সে জানতে পারে যে বাড়ি থেকে তো মিশাও গায়েব। এনা তাকে জানায় সে তো আজ সকাল থেকে যখন থেকে সে সার্গের সাথে মাছ ধরতে গিয়েছিল তখন থেকেই নেই। এটা শুনে সার্গে আরও ভয় পেয়ে যায়, কারণ সে তো আজ মাছ ধরতেই যায়নি। সবাই তাড়াতাড়ি করে দৌড়ে জমে যাওয়া লেকের কাছে যেতে থাকে। তারা সেখানে ভাঙা বরফের একটা অংশও পায় যেখানে মিশার স্কার্ফ পরেছিল, মানে মিশা একা মাছ ধরতে এসেছিল, এবং বরফ ভেঙে সে ঠান্ডা পানিতে নিচে পড়ে গেছে। অ্যানা খুব খারাপভাবে কাঁদছিল। সার্গে চেষ্টা করছিল যে মিশাকে কোথাও দেখা যায় কিনা, কিন্তু এখানে তো পানিতে কোনো বডিই ছিল না। সার্গে কাঁদতে কাঁদতে অ্যানার কাছে ক্ষমা চায়, নিজের সাথে মাছ ধরতে আনাই উচিত হয়নি। অ্যানা বলে মিশাক ধরে পলিনাকে নিয়ে চিন্তিত ছিল, তাই কথা এমন নয় তো যে সে নিজে পানিতে ঝাঁপ দিয়েছে। অন্যদিকে সেই গাড়িটা দেখা যায় যেটা সার্গের কেবিন থেকে গায়েব হয়েছিল। এখানে রিভিল হয় যে ওটা তো মিশাই আছে। আসলে সে পলিনাকে খোঁজার জন্য ড্রাইভ করে ওখানেই চলে এসেছে যেখানে তাদের কার উল্টে ছিল। সে পলিনাকে নিয়ে চিন্তিত ছিল, তাই সকালে তাড়াতাড়ি উঠে প্রথমে সে বরফ ভেঙে সেখানে নিজের স্কার্ফ ছাড়ে, যাতে তার বাড়ির লোক ভাবে যে সে মারা গেছে এবং তারা তাকে খুঁজতে বের না হয়। তারপর সে গাড়ি নিয়ে ফিরে আসে। এখন সে গাড়ির কাছের জঙ্গলগুলোতে ঘুরতে থাকে যাতে সে কোথাও পলিনার ফ্যামিলিকে খুঁজে পায়। অন্যদিকে পলিনা তো নিজের ফ্যামিলির সাথে ওই মহিলার বেসমেন্টে কয়েকদিন ধরে বন্ধ ছিল। সেই মহিলা তাদের থেকে বেছে বেছে বদলা নেই। সে তাদের পুরো দিনের সামান্য পানি দিত যাতে তারা না মরে। সে মাঝে মাঝে লিওনকে বেঁধে তাকে দিয়ে শীতে কাঠ কাটাতো এবং তার বদলে তার ফ্যামিলিকে শুধু খাওয়ার জন্য কাঁচা মাংস দেওয়া হতো। এখানে লিওনও নিজের মেয়ে পলিনার স্ত্রী ম্যারিনার জন্য সব সহ্য করছিল। এতদিনের টর্চারের পর এখন এক রাত ওই মহিলা লিওনকে ব্যাডের সাথে বেঁধে তাকে কষ্ট দিতে থাকে। তার কাছে একটা গানও ছিল। এই জঙ্গলের মাঝে তাদের চিৎকারের শব্দ কেই বা শুনবে। অন্যদিকে রাত হতে হতে মিশাও পলিনাকে খুঁজতে খুঁজতে এই কেবিনের দিকে চলে এসেছিল। সে রাস্তা থেকে পলিনার জামা কাপড়ও পেয়েছিল এবং এখন সে জঙ্গলের মাঝখানে একটা কেবিনের লাইট জ্বলতে দেখে। মিশা বেশ খুশি হয়ে যায় যে পলিনার ফ্যামিলি এখানেই এসেছে। মিশা খুশিতে কেবিনের দিকে দৌড়াতে থাকে। তার মনে পড়ে যে কিভাবে যখন তাকে কেউ বুঝতো না তখন একমাত্র পলিনাই তাকে সাহারা দিয়েছিল। কিন্তু যখন সে দৌড়ে কেবিনের দিকে যাচ্ছিল তখনই তার পা একটা ট্র্যাপে ফেসে যায়, যেটা বেশ মজবুত ছিল। মিশা চাইলেও হাত দিয়ে সেটাকে ভাঙতে পারতো না, তাই এখন সে নিজের একটা গান বের করে যা সে নিজের বাবার থেকে চুরি করে নিয়েছিল এবং তারপরে ট্র্যাপের চেনে ফায়ার করে। এটা সে একই সময় ছিল যখন ভেতরে ওই মহিলা লিওনকে টর্চার করছিল। তখনই তারা বাহির থেকে গুলির আওয়াজ পায় এবং এই ডিস্ট্রাকশনের সুযোগ নিয়ে লিওন ব্যাডের সাথে বাধা থাকা সত্ত্বেও ওই মহিলার উপর অ্যাটাক করে দেয়। সে তার উপর গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু নিজেকে ছাড়িয়ে লিওন শেষমেশে ওই মহিলার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সে তাড়াতাড়ি বেসমেন্টের দরজা খুলে পলিনার ম্যারিনাকে সে উপরে তোলে। এখন ম্যারিনা কেঁদে নিজের স্বামীর কাছে ক্ষমা আসায়। তারা তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে যে গুলির আওয়াজ কার ছিল এবং তারা বাইরে মিশাকে অজ্ঞান অবস্থায় পায়। তারা বুঝে গিয়েছিল যে মিশা তাদের খুঁজতে খুঁজতে এ পর্যন্ত চলে এসেছে। এখন লিওন তাড়াতাড়ি মিশার পর ট্র্যাপ থেকে বের করে আর তার ঘায়ের ট্রিট করে। জ্ঞান ফেরার পর মিশা তাদের সব জানায় যে তাদের গ্রুপ ওই ল্যাকে পৌঁছে গেছে যেখানে তারা আরামে থাকতে পারবে। এখানে লিওন মিশাকে ধন্যবাদ জানায় এবং তারা এখন একসাথে মিশার গাড়িতে করে এখানে চলে যাবে। এখন লিওন যাওয়ার আগে বাড়ির মালিককে বেসমেন্ট থেকে বের করে দেয়। তার থেকে নিজের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে পারত, কিন্তু এখন পর্যন্ত সে পুরোপুরি বদলে গেছে। সে নিজের স্ত্রী ম্যারিনাকে ক্ষমা করে দিয়েছে। সে তার সাথে এত বড় ধোঁকা দিয়েছিল। এখন লিওন বদলা নেওয়া ছেড়ে দিয়েছে। সে তো শুধু উপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে তার পরিবার এখনও তার সাথে আছে। তারা সবাই জীবিত আছে। সবাই মিলে মিশার গাড়ি থেকে বরফ পরিষ্কার করে। যদি এখন সেটা স্টার্ট হচ্ছিল না তখনই তারা একটা পাদ্রীকে দেখতে পায় যে মেকানিকের কাজও জানতো। সে তাদের গাড়ি স্টার্ট করিয়ে দেয়। এখন ম্যারিনা সবার সামনে নিজের কাজের অনুশোচনা করতে চায়। সে অন্য কারো বাচ্চাকে লিওনের ঘাড়ে চাপিয়েছিল যখন সে নিজের প্রথম স্ত্রীর মৃত্যুতে দুঃখী ছিল।
যদি লিওন তবুও তার সঙ্গ ছাড়েনি এবং সে এবার পাদ্রিকে আবার সত্যি মন থেকে লিওনের সাথে বিয়ে দেওয়ার কথা বলে। পেছন থেকে মিশাও পলিনার কাছে নিজের ভালোবাসার কথা জানায় এবং তারা দুজনেও বিয়ের কথা বলে। সেখান থেকে পাদ্রি দুটো জুটেরই বিয়ে করিয়ে দেয়। এখানে কোনো অতিথি না থাকুক, কোনো পার্টি না থাকুক, কিন্তু একটা খুবই সাধারণ বিয়ে দুটো জুটির জন্য খুবই স্পেশাল ছিল। এরপর রাতে হঠাৎ করে তাদের কেবিনের কাছে একটা বিস্ফোরণ হয়। সবাই বাইরে গিয়ে দেখতে পায় যেটা কি হলো। আসলে এটা তো একটা প্লেন ছিল যার পাইলটরা হয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং এই প্লেন এখানেই ক্র্যাশ করেছে। তারা প্লেনের মরা লোকদের দেখে বুঝতে পারে এখনও বাইরের দুনিয়া খুব বাজে অবস্থায় আছে। পাবেল তো আরও বেশি চিন্তিত ছিল, কারণ সে নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও এখানে শান্তিতে জীবন কাটাচ্ছে আর বাইরে পুরো দুনিয়ার মানুষ মারা যাচ্ছে। পরের দিন সকালে সে সবাইকে জড়ো করে বলেই দেয় সে আবার মেন সিটিতে যাচ্ছে। তার তো এখানে আসা উচিতই হয়নি। সে নিজের উদ্দেশ্যই ভুলে গেছে যে তাকে মানুষের প্রাণ বাঁচাতে হবে। এখন সে অলরেডি জানতো যে তার রক্ত দিয়ে ইনফেকশনের অ্যান্টিডোট তৈরি করা যেতে পারে। তাই সে এখন ন্যাশনাল ল্যাবে গিয়ে অ্যান্টিডোট তৈরি করার উপর কাজ করবে, যাতে দুনিয়াকে এই ইনফেকশন থেকে বাঁচাতে পারে। পাবেল সবাইকে গুড বাই বলে সেখান থেকে বেরিয়ে যায়। কিছু লোককে এদিকে আসতে দেখে। আসলে এটা তো মিশা ছিল যে লিওনের পরিবারকে এখানে নিয়ে এসেছে। সার্গেই দৌড়ে গিয়ে মিশাকে জড়িয়ে ধরে। তাদের তো মনে হয়েছিল সে মারা গেছে। সার্গে এখান থেকে নিজের দুটো ফ্যামিলি অ্যারিনা আর অ্যানা তাদের সঙ্গ দেবে। এখন তো লিওনের পরিবারও এখানে চলে এসেছে এবং তারা সবাই মিলে এখানে লম্বা সময় পর্যন্ত শান্তি ভরা জীবন কাটাতে পারবে। অন্যদিকে পাবেল তো অ্যান্টিডোট তৈরি করতে গেছে। তাই যখন তার অ্যান্টিডোট দিয়ে পুরো দুনিয়া আবার নর্মাল হয়ে যাবে তখন সে তাদের এখান থেকে নিতে আসবে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই পুরো সিরিজ এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।